সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আমি মঞ্জুরুল হক, প্রভাষক অর্থনীতি। আজ আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ জনসংখ্যা তত্ত্ব বা থিওরি অফ পপুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্যার, জনসংখ্যা তত্ত্ব বলতে আসলে কি বোঝায়? খুব ভালো প্রশ্ন। জনসংখ্যা তত্ত্ব মূলত জনসংখ্যা বৃদ্ধি, হ্রাস এবং এর আর্থসামাজিক প্রভাব নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীদের দেওয়া ধারণা ও ব্যাখ্যা। সময়ের সাথে সাথে জনসংখ্যা কিভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনের ফলে অর্থনীতি ও সমাজের ওপর কি প্রভাব পড়ে, সেটাই এই তত্ত্বগুলোর মূল বিষয়বস্তু। আমরা কি কিছু বিখ্যাত জনসংখ্যা তত্ত্বের উদাহরণ দিতে পারি? অবশ্যই। সবচেয়ে বিখ্যাত তত্ত্বগুলোর মধ্যে অন্যতম হল টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের তত্ত্বটা ঠিক কি ছিল স্যার? ম্যালথাস, যিনি 1798 সালে তার জনসংখ্যা নীতির উপর প্রবন্ধ এসে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন নামে শতাব্দীর অন্যতম বিখ্যাত গ্রন্থ প্রকাশ করেন। এই পুস্তকে ম্যালথাস জনসংখ্যা সম্পর্কে যে মৌলিক তত্ত্ব প্রদান করেন তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বা ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন নামে পরিচিত। তার তত্ত্বে বলেছিলেন যে খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা অনেক দ্রুত হারে বৃদ্ধি পায়। তিনি মনে করতেন জনসংখ্যা জ্যামিতিক হারে বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, যেমন 2, 4, 8, 16 ইত্যাদি বাড়ে, যেখানে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে বা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, যেমন 2, 4, 6, 8 ইত্যাদি। সহজভাবে বলা যায়, জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। ফলে একটা সময় আসবে যখন খাদ্যের অভাব দেখা দেবে এবং দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধের মাধ্যমে জনসংখ্যা আপনা আপনি নিয়ন্ত্রিত হবে। তার মানে ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধিকে একটা নেতিবাচক দিক থেকে দেখেছিলেন? হ্যাঁ, মূলত তাই। তিনি জনসংখ্যা বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বড় বাধা হিসেবে গণ্য করতেন, যদি না এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়। তিনি নৈতিক সংযম এবং দেরিতে বিবাহের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। কিন্তু স্যার, বর্তমানে তো বিশ্বের অনেক দেশেই খাদ্য উৎপাদন অনেক বেড়েছে। ম্যালথাসের তত্ত্ব কি তাহলে ভুল প্রমাণিত হয়েছে? তোমার প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। এটা ঠিক যে প্রযুক্তির উন্নতি এবং কৃষি বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন অনেক বেড়েছে, যা ম্যালথাসের পূর্বাভাসের সাথে পুরোপুরি মেলেনি। তবে ম্যালথাসের তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ দিক এখনও আলোচনার জন্ম দেয়, যেমন পৃথিবীর সীমিত সম্পদ এবং পরিবেশের উপর জনসংখ্যার ক্রমবর্ধমান চাপের বিষয়টি এখনও উদ্বেগের কারণ। আর কি কোনো গুরুত্বপূর্ণ জনসংখ্যা তত্ত্ব আছে কি স্যার? হ্যাঁ, আরও অনেক তত্ত্ব আছে, যেমন জনমিতিক সংক্রমণ তত্ত্ব বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই তত্ত্বটি দেখায় যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন স্তরের সাথে সাথে তার জন্মহার ও মৃত্যুহার কিভাবে পরিবর্তিত হয়। জনমিতিক সংক্রমণ তত্ত্বটা একটু বুঝিয়ে বলবেন স্যার? অবশ্যই। জনমিতিক সংক্রমণ তত্ত্ব অনুযায়ী একটি দেশ সাধারণত 3টি প্রধান পর্যায়ে অতিক্রম করে। প্রথম পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার দুটোই বেশি থাকে, ফলে জনসংখ্যা বৃদ্ধি খুব ধীর গতিতে হয়। দ্বিতীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানের উন্নতির ফলে মৃত্যুহার কমে আসে, কিন্তু জন্মহার আগের মতোই বেশি থাকে। এই সময় জনসংখ্যা খুব দ্রুত বাড়ে। তৃতীয় পর্যায়ে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ফলে জন্মহারও কমতে শুরু করে এবং জন্মহার ও মৃত্যুহার দুটোই কম থাকে, ফলে জনসংখ্যা বৃদ্ধি আবার ধীর হয়ে যায় বা স্থিতিশীল থাকে। উন্নত দেশগুলো সাধারণত এই তৃতীয় পর্যায়ে রয়েছে। আমাদের দেশ কি জনমিতিক সংক্রমণের কোনো পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ সম্ভবত দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে প্রবেশ করছে। আমাদের দেশে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে জন্মহার এখনও উন্নত দেশগুলোর তুলনায় বেশি। তবে জন্মহার কমানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। জনসংখ্যা তত্ত্বগুলো কি শুধু জন্মহার আর মৃত্যুহার নিয়ে আলোচনা করে? মূলত তাই, তবে কিছু আধুনিক তত্ত্বে স্থানান্তর বা মাইগ্রেশন এবং বয়সের কাঠামোকেও গুরুত্ব দেওয়া হয়। একটি দেশের জনসংখ্যার ঘনত্ব, নারী ও পুরুষের অনুপাত এবং বিভিন্ন বয়স গ্রুপের সংখ্যাও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর প্রভাব ফেলে। জনসংখ্যা তত্ত্বগুলো আমাদের অর্থনীতি বুঝতে কিভাবে সাহায্য করে? জনসংখ্যা তত্ত্বগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে একটি দেশের জনসংখ্যাগত পরিবর্তনগুলো কিভাবে তার শ্রমবাজার, মাথাপিছু আয়, সঞ্চয়, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সুযোগ সুবিধার উপর প্রভাব ফেলতে পারে। এই জ্ঞান আমাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে এবং যথাযথ নীতি নির্ধারণ করতে সহায়ক। স্যার,
আমাদের দেশের প্রেক্ষাপটে কোন জনসংখ্যা তত্ত্বটি সবচেয়ে বেশি প্রযোজ্য বলে আপনি মনে করেন? সরাসরি কোনো একটি তত্ত্বকে সম্পূর্ণভাবে প্রযোজ্য বলা কঠিন, তবে জনমিতিক সংক্রমণ তত্ত্ব আমাদের দেশের জনসংখ্যা পরিবর্তনের ধারাটিকে বেশ ভালোভাবে ব্যাখ্যা করে। এছাড়াও ম্যালথাসের কিছু ধারণা, যেমন সীমিত সম্পদ এবং পরিবেশের উপর জনসংখ্যার চাপ, আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটেও আলোচনার বিষয়। এই অধ্যায়ে কি আরো কোনো বিষয় আমাদের পড়তে হবে? হ্যাঁ, জনসংখ্যা নীতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব, এই বিষয়গুলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। জনসংখ্যা তত্ত্ব ভালোভাবে বুঝলে এই বিষয়গুলো অনুধাবন করা তোমাদের জন্য সহজ হবে। আগামী ক্লাসে আমরা জনসংখ্যা নীতি ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ স্যার।